আজ আমরা দেখতে চলেছি 2024 সালে রিলিজ হওয়া একটি অসাধারণ মুভি, যার নাম হলো উইশ অব দ্য ফেরি ফিশ। এটি মূলত একটি ফ্যান্টাসি অ্যাডভেঞ্চার মুভি, যার গল্পটি অনেক ইউনিক। রূপকথার গল্প কম বেশি তো আমরা সবাই পছন্দ করি, কিন্তু আজকের এই গল্পটি একটু বেশি ইন্টারেস্টিং এবং এর ভিএফএক্স গুলো এতটাই মনোমুগ্ধকর, যেটা দেখতে দেখতে আপনিও হারিয়ে যাবেন রূপকথার এক অন্যরকম দুনিয়ায়। তাহলে চলুন ঘুরে আসা যাক পৃথিবীর বাহিরের এক রূপকথার জগতের গল্প থেকে। তো গল্পটি শুরু হয় গভীর এক সমুদ্রের মাঝখানে, যেখানে আমরা খুব সুন্দর একটি রাজ্য দেখতে পাই। আর রাজ্যের সিংহাসনে একটি আংটি নিয়ে বসেছিল রাজ্যের রাজা। সেখানে তার একটি গুপ্তচর ব্যাংকে বলছিল, আমি যে মাছটিকে বিয়ে করতে চেয়েছিলাম সে কোথায় গিয়েছে। ব্যাংকটি তখন তাকে জানায় যে অনেক খোঁজাখুঁজি করেও তার কোনো খোঁজ পাওয়া যায়নি। একথা শুনে রাজা অনেক রেগে যায়, আর সে ব্যাংকটিকে তার কাছে টেনে নিয়ে বলে যে যত তাড়াতাড়ি সম্ভব মাছটিকে খুঁজে বের করতে। এরপর আমরা রুসের একটি ছোট্ট দ্বীপকে দেখতে পাই, যেখানে বহু বছর পুরনো একজন কামারের বাড়ি ছিল। আর সেই বাড়ির মধ্যেই আমরা ইউয়ান নামক একটি ছেলেকে দেখতে পাই, যে কিনা তার বিছানায় ঘুমোচ্ছিল। কিন্তু এমন সময় সেখানে ছোট্ট একটি কুকুর এসে তাকে ঘুম থেকে উঠিয়ে দেয়। ইউয়ান আসলে খুবই সহজ সরল একটি ছেলে ছিল, এমনকি সে অনেক বোকা প্রকৃতির ছিল। তো ইউয়ান যখন ফ্রেশ হয়ে বাহিরে যাচ্ছিল, ঠিক তখনই তার বাবা তাকে ডাকে। তার বাবা আসলে অন্ধ ছিল। তো সে এখানে ইউয়ানকে বলে, অনেক তো বড় হয়েছ, এখন অন্তত তোমার কামারের কাজ শিখে নেওয়া উচিত। তাছাড়া আমারও এখন বয়স হয়েছে, যে কোনো সময় আমি মারা যেতে পারি। আর আমি মারা যাওয়ার পর তুমি তখন কি করবে? ইউয়ান তখন তাকে বলে, তুমি কোনো চিন্তা করো না বাবা, খুব অল্প সময়ের মধ্যেই আমি সমস্ত কাজগুলো শিখে নেব। তার বাবা তখন তাকে রান্না করার জন্য মাছ ধরে নিয়ে আসতে বলে। ইউয়ান সঙ্গে সঙ্গে খুশি মনে মাছ ধরতে চলে যায়, কারণ মাছ ধরা ছিল তার অনেক পছন্দের একটি কাজ। তাই ইউয়ান তখন তার সঙ্গে করে একটি বালতি এবং বড়শি নিয়ে মাছ ধরার জন্য বেরিয়ে পড়ে। সে তাদের বাড়ি থেকে কিছুটা দূরে অবস্থিত বরফে জমে থাকা একটি নদীর কাছে যায়, যেখানে মাছ ধরার মতো একটি জায়গা ছিল। তো ইউয়ান যখন মাছ ধরার জন্য সেখানে তার বড়শিটি দেয়, ঠিক তখনই সেই জায়গাটিতে অনেক জোরে জোরে বুদবুদ হতে থাকে। ইউয়ানিতে ভয় পেয়ে গিয়ে সেখান থেকে পালানোর চেষ্টা করছিল, কিন্তু এমন সময় দেখা যায় যে সেই মাছ ধরার জায়গাটি দিয়ে অনেক বিশাল আকৃতির পানির একটি স্রোত বেরিয়ে আসে, আর এটা সোজা ইউয়ানের উপর পড়ে। এমনকি এই স্রোতের সাথে ইউয়ানের বালতিতে একটি মাছও চলে আসে। মাছটিকে দেখে ইউয়ান অনেক খুশি হয়ে যায়, আর সে নিজে নিজেই বলতে থাকে, যাক ভালোই হলো, আজকে কোনো পরিশ্রম ছাড়াই খাবারের ব্যবস্থা হয়ে গেল। এরপর ইউয়ান মাছটিকে নিয়ে তার বাড়িতে ফিরে আসে, আর সে তাড়াতাড়ি করে মাছটিকে রান্না করার জন্য লাকড়িতে আগুন দিতে থাকে এবং বলতে থাকে যে আজকে খুব সুন্দরভাবে মাছটিকে রান্না করব। কিন্তু এমন সময় সেই মাছটি বলে ওঠে, ও আচ্ছা তাই নাকি, তুমি আমাকে কিভাবে রান্না করবে শুনি? একথা শুনে ইউয়ান যেন তার নিজের কানকেই বিশ্বাস করতে পারছিল না, কারণ একটি মাছ এভাবে কিভাবে কথা বলতে পারে। ইউয়ান তখন মাছটিকে বলে, এইমাত্র কি তুমি কথা বললে? একটি মাছ হয়ে তুমি কিভাবে কথা বলতে পারলে? মাছটি তখন তাকে বলে, আমি শুধু কথাই বলতে পারি না, বরং আমি আরো অনেক কিছু করতে পারি। তুমি যদি আমাকে আবারও নদীতে ছেড়ে দিয়ে আসো, তাহলে আমি তোমার যে কোনো 3টি ইচ্ছে পূরণ করব। একথা শুনে ইউয়ান বুঝতে পারে যে এটা হয়তো কোনো ম্যাজিক্যাল ফিশ, তাই সে অনেক খুশি হয়ে যায়। আর সে মাছটিকে বলে, তুমি একটু অপেক্ষা করো, আমি তোমাকে এক এক করে আমার 3টি ইচ্ছের কথা বলবো। এই বলে ইউয়ান বিছানায় শুয়ে পড়ে, আর সে শুয়ে শুয়ে এমনি এমনি বলে, আমার তো মাঝে মাঝে ইচ্ছে করে যে এভাবে আমি শুয়ে শুয়ে পুরো শহরে ঘুরে বেড়াই। ইউয়ানের এ কথা বলতে বলতে সেখানে ঘটে যায় অবাক করা একটি ঘটনা। ইউয়ান দেখতে পায় যে হঠাৎ করেই তার পুরো ঘরটি হাওয়ায় ভাসতে শুরু করেছে। সে এতে কিছুটা ঘাবড়ে যায়, আর সে মাছটিকে বলে, এসব কি হচ্ছে? মাছটি তখন তাকে বলে, কি আবার হবে, তোমার প্রথম ইচ্ছেটি পূরণ হচ্ছে। তুমি না বললে যে তুমি ঘরে শুয়ে পুরো শহর ঘুরতে চাও? ইউয়ান তখন বলে, এটা তো আমি এমনি এমনি বলেছি, এটা আমার কোনো ইচ্ছেই ছিল না। তবে মাছটি তখন তাকে বলে, এখন এসব বলে লাভ নেই, আমি ইচ্ছের কথা বলার পরপরই তুমি এই কথাটি বলেছ, তাই এটাই এখন তোমার প্রথম ইচ্ছে হিসেবে গণ্য হবে। এবার সেখানে দেখা যায় ইউয়ানের বিছানাটি তাকে নিয়ে একটি গাড়ির মতো করে বাহিরে চলে আসে, আর এই বিছানাটি তখন তাকে পুরো শহরটি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাতে থাকে। মাছটি তাকে বলে, যেহেতু তুমি বলেছ তুমি শুয়ে শুয়ে পুরো শহর ঘুরতে চাও, তাই এই বিছানাটি এখন তোমাকে ঘোরাবে। তবে এসব কিছু দেখে ইউয়ান তো নিজের চোখেই বিশ্বাস করতে পারছিল না, কারণ তার বিছানাটি সত্যি সত্যি একটি গাড়িতে রূপান্তরিত হয়েছে। এখন এই বিছানায় করে যখন সে সমস্ত জায়গাতে ঘুরছিল, তখন শীতকাল এবং বাতাসের কারণে তার পুরো শরীর কাঁপছিল। তাই সে এখানে হঠাৎ করেই বলে ফেলে, কতই না ভালো হতো
যদি এখানে ঠান্ডা এবং বরফ না থাকতো। তো ইউয়ানের একথা বলতে বলতেই দেখা যায় যে দেখতে দেখতেই আশেপাশে সমস্ত বরফগুলো গায়েব হয়ে যাচ্ছে এবং বরফের নিচ থেকে সবুজ প্রকৃতি বেরিয়ে আসছে। এরপর দেখতে দেখতেই মুহূর্তের মধ্যেই সেখানে গরমকাল চলে আসে, ফলে সমস্ত জায়গার বরফে একদম চলে যায়। এমনকি এখানকার যে নদীটি বরফে ঢেকেছিল সেটাও এখন একদম পুরোপুরিভাবে পরিষ্কার হয়ে যায়। আর এই নদীটি ইউয়ানের অনেক পছন্দের ছিল, তাই সে সেই নদীর কাছে থেমে সেখানে অনেক আনন্দ করছিল। এমন সময় মাছটি এখানে তাকে বলে, তোমার কিন্তু দুটো ইচ্ছেই পূরণ হয়ে গিয়েছে, এখন তোমার কাছে আর মাত্র একটি ইচ্ছে রয়েছে, তাই তোমার শেষ ইচ্ছেটি পূরণ হলেই আমি কিন্তু চলে যাব। ইউয়ান তখন কোনো কিছু না বলেই সেই মাছটিকে নিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছিল আর সে মাছটির সঙ্গে গল্প করছিল। তো সে এখানে মাছটিকে বলে, আসলে মানুষ আমাকে ঠিকই বলে যে আমি নাকি অনেক বোকা, আর আজকে আমি নিজে সেটার প্রমাণ পেয়েছি। শুধুই আমি আমার দুটো ইচ্ছেকে কিভাবে নষ্ট করে দিলাম দেখো। আমি চাইলে তোমার কাছে অনেক বড় কিছু চাইতে পারতাম। কিন্তু মাছটি তখন তাকে বলে, আসলে এক একজনের মনের ইচ্ছে এক এক রকম। কেউ কেউ একটি কুড়েঘর পেলেই যেন তার জীবনের সমস্ত স্বপ্ন সত্যি হয়ে যায়, আবার কেউ কেউ রাজপ্রাসাদ পেলেও খুশি হতে পারে না। তো তারা দুজন মিলে গল্প করতে করতে যখন আর একটু সামনের দিকে এগিয়ে যায় তখন তাদের সামনে হঠাৎ করেই একদল ডাকাত চলে আসে। আর তারা ইউয়ানকে বলে, তোমার কাছে যা কিছু আছে সবকিছু আমাদেরকে দিয়ে দাও। কিন্তু ইউয়ান তাদেরকে বলে যে তার কাছে টাকা পয়সা কিছুই নেই, তারা চাইলে তাকে তল্লাশি করে দেখতে পারে। কিন্তু ডাকাত দল যখন তার কাছে কোনো কিছুই পায় না তখন তারা ইউয়ানের কাছ থেকে তার সেই ম্যাজিক্যাল ফিশটিকে ছিনিয়ে নেয়। তারা মাছটিকে নিয়ে এখান থেকে চলেই যাচ্ছিল, কিন্তু ইউয়ান তখন সুযোগ বুঝে পেছন থেকে গিয়ে মাছটিকে নিয়ে নেয় আর সে দ্রুত সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তবে ডাকাত দল তাকে ধাওয়া করছিল, কিন্তু সে এখানে মাছটিকে বাঁচানোর জন্য তাড়াতাড়ি করে সেই নদীর কাছে এসে মাছটিকে নদীর মধ্যে ছেড়ে দেয়, যার ফলে ডাকাত দলের সবাই তার উপর অনেক রেগে যায়। তাই তারা তখন তাকে একটি গাছের সঙ্গে উল্টো করে ঝুলিয়ে দিয়ে চলে যায়। তবে কিছুক্ষণ পরেই সেখানে খুব সুন্দর একটি মেয়ে চলে আসে, আর মেয়েটি তখন ইউয়ানের রশিটি খুলে ইউয়ানকে গাছ থেকে নামায়। ইউয়ান তখন মেয়েটির কাছে তার পরিচয় জানতে চায়। মেয়েটি তখন তাকে বলে, তুমি কিছুক্ষণ আগে যেই মাছটিকে নদীতে ফেলে দিয়ে এসেছো আমি হলাম সেই মাছটি। ইউয়ানও এখানে মেয়েটির গায়ে থাকা একটি চকমকে স্কার্ফ দেখে বুঝতে পারে যেই মেয়েটি আসলে সত্য কথাই বলছে। এরপর ইউয়ান মেয়েটির কাছে তার নাম জানতে চায়। মেয়েটি তখন তাকে জানায় যে তার নাম হচ্ছে ইয়ানা। এবার ইউয়ান সুযোগ পেয়ে ইয়ানার কাছ থেকে তার চকমকে স্কার্ফটি নিয়ে নেয় আর সে ইয়ানাকে বলে, তোমার কাছে কিন্তু এখনো আমার আরো একটি ইচ্ছে বাকি আছে, আর আমি চাই না আমার বাকি ইচ্ছেটি তুমি পূরণ না করেই চলে যাও। তাই ঠিক ততক্ষণ পর্যন্ত তোমার স্কার্ফটি আমার কাছেই থাকবে, যতক্ষণ পর্যন্ত না আমার শেষ ইচ্ছেটিও পূরণ হয়ে যাচ্ছে। কিন্তু এবার আমি এত সহজে কোনো কিছু চাইবো না, কারণ এমনি আমার দুটো ইচ্ছে নষ্ট হয়ে গিয়েছে। তাই এবার আমি তোমার কাছে অনেক ভেবেচিন্তেই শেষ ইচ্ছেটি চাইবো, তবে ততক্ষণ পর্যন্ত তোমাকে আমার সাথেই থাকতে হবে। ইয়ানা তখন তাকে বলে, ঠিক আছে, কোনো সমস্যা নেই, তাহলে এখন আমাকে কি করতে হবে? ইউয়ান তখন তাকে বলে, তোমাকে আমি বেশি অপেক্ষা করাতে চাই না, তাই আমার শেষ ইচ্ছেটি তোমাকে বলেই দিচ্ছি। আমার আসলে ছোটবেলা থেকেই অনেক ইচ্ছে যে আমি রুশের রাজা জারের মেয়েকে বিয়ে করব, যে কিনা বর্তমানে রুশের রাজকুমারী। ইয়ানা তখন তাকে বলে, ও আচ্ছা, এটাই তাহলে তোমার শেষ ইচ্ছে? ইউয়ান বলে, না, এটা আমার তোমার কাছে চাওয়া কোনো ইচ্ছে নয়। আমি চাই না কোনো জাদুর মাধ্যমে রাজকুমারীকে বিয়ে করতে, তাকে বিয়ে করতে সবকিছুর জন্য চেষ্টা করব আমি, তুমি শুধুমাত্র আমার পাশে থাকবে। ইয়ানা তখন বলে, ঠিক আছে, আমি যতটুকু সম্ভব তোমাকে সাহায্য করার চেষ্টা করব। অন্যদিকে আমরা সেই রুশের রাজা জারের রাজ্য দেখতে পাই, যেখানে রাজপ্রাসাদের মধ্যে রাজকুমারী বসেছিল। রাজকুমারীর নাম হচ্ছে নেন্সি। তো এমন সময় নেন্সির কাছে তার একজন দাসী আসে, আর নেন্সি রাজকুমারীকে জানায় যে রাজপ্রাসাদে আজকে ইংল্যান্ডের রাজদূত আসছে। যেটা শুনে নেন্সি প্রচন্ড রকমের খুশি হয়ে যায়, কারণ সে সবসময় একজন ইংরেজকে বিয়ে করতে চাইত। আর যদি এই রাজদূতের মাধ্যমে তার বিয়ের ব্যবস্থাটা হয়ে যায়, তাই সে দ্রুত খাওয়া দাওয়া করে সুন্দরভাবে সেজেগুজে একটি জায়গাতে বসে থাকে। কিন্তু নেন্সির বাবা জার ইংরেজদেরকে মোটেও পছন্দ করত না, আর সে কোনোভাবেই চাইত না যে তার মেয়ে একজন ইংরেজকে বিয়ে করুক। তো কিছুক্ষণের মধ্যেই রাজ্যে ইংল্যান্ডের সেই রাজদূত চলে আসে, আর এই রাজদূত আসলে চাইছিল যে যেভাবেই হোক রাজার মন জয় করে তার মেয়ের বিয়ের ব্যাপারে কথা বলতে। তো রাজদূত এখানে এসে নেন্সিকে খুব সুন্দর একটি ছাতা দেয়, যেটা কিনা ছিল ইংল্যান্ডের একটি বিশেষ ধরনের ছাতা। আর এই ছাতাটি পেয়ে তো নেন্সি অনেক খুশি হয়ে যায়। কিন্তু এই বিষয়টি রাজা জারের কাছে মোটেও ভালো লাগে না। সে তখন সেই রাজদূতের কাছে এসে বলে, ইংরেজরা যেখানে যায় সেখানে শুধু লুট করার ধান্দায় থাকে,
তো তুমি এখানে কোন ধান্দায় এসেছো শুনি? রাজদূত তখন তাকে বলে, আরে না না মহারাজ, এসব আপনি কি বলছেন? আমি তো শুধুমাত্র আপনার একটু খোঁজ খবর নিতে এসেছি। আপনার এখনো আমাদের ইংরেজদের প্রতি ভুল ধারণা রয়েছে। তবে কোনো চিন্তা নেই, আমি আপনার জন্য এমন একটি উপহার নিয়ে এসেছি যেটা দেখলে আমাদের প্রতি আপনার ধারণাই বদলে যাবে। অন্যদিকে আমরা ইয়ানা এবং ইউয়ানকেও দেখতে পাই, তারা দুজন মিলে রাজা রুশের রাজ্যে চলে এসেছে। এদিকে আবার রাজদূত এখানে জারকে একটি মেশিন দেখায়, আর সে রাজা জারকে বলে, এটা হচ্ছে আমাদের ইংল্যান্ডের একটি অত্যাধুনিক মেশিন। এটা স্পেশালি শুধুমাত্র আমি আপনার জন্যই নিয়ে এসেছি। আর এই মেশিনটির বিশেষত্ব হচ্ছে এই মেশিনটিতে অটোমেটিকভাবে গান বাজবে। আসলে এই সময়টা ছিল বর্তমান থেকে অনেক আগের একটি সময়, তাই কোনো মেশিনের মাধ্যমে গান বাজাটা ছিল খুবই অবাক করা একটি বিষয়। তো রাজদূত এখানে রাজাকে দেখায় যে কিভাবে একটি বাটন প্রেস করলে মেশিনটির ভেতরে গান বাজে। আসলে এই মেশিনটির পুরোটাই ছিল রাজদূতের চালাকি। সে আসলে মেশিনটির মধ্যে তার একজন লোককে বসিয়ে রেখেছিল, আর যখনই সে বাহির থেকে মেশিনটির বাটন প্রেস করে তখনই সেই ব্যক্তি ভেতরে বসেই তার মুখ দিয়ে মিউজিক বাজাতে শুরু করে। তবে মেশিনের মধ্যে এভাবে মিউজিক বাজতে দেখে রাজা জার সহ সবাই একদম অবাক হয়ে যায়। তারা কেউই রাজদূতের চালাকি একদমই বুঝতে পারে না। তো রাজদূত যখন রাজাকে এই মেশিনটির মাধ্যমে মিউজিক বাজিয়ে দেখাচ্ছিল, ঠিক এমন সময় সেখানকার একটি দেয়ালের পেছনে ইয়ানা এবং ইউয়ান চলে আসে, আর তারা দেয়ালের অপর প্রান্ত থেকে রাজদূতের এমন কর্মকাণ্ডগুলো দেখছিল। এদিকে যদিও রাজা মেশিনটি দেখে অনেক অবাক হয়েছিল, কিন্তু তারপরও সে রাজদূতের উপর মোটেও ইমপ্রেস হয় না, বরং সে রেগে গিয়ে রাজদূতকে বলে, এই সমস্ত উল্টোপাল্টা মেশিন দিয়ে তুমি আমাকে কি বোঝাতে চাইছো? আমাদের এই সমস্ত মেশিনের কোনো প্রয়োজন নেই, তাই তুমি এখন এখান থেকে যেতে পারো। কিন্তু রাজকুমারী নেন্সি এখানে রাজদূতের উপর অনেক ইমপ্রেস হয়ে যায়, আর সে এখন রাজদূতকে বিয়ে করতে চাইছিল। এমনকি তার আচরণেই প্রকাশ পাচ্ছিল যে সে আসলে রাজদূতকে কতটা পছন্দ করেছে। তাই রাজদূত এখানে নেন্সির হাত ধরে একটি চুমু দেয়, আর এটা দেখে তো রাজার আরো ভীষণ রাগ হচ্ছিল, কিন্তু সম্মানের খাতিরে সে তাকে তেমন কিছুই বলে না। তবে ঠিক এমন সময় সেখানে দৌড়তে দৌড়তে ইউয়ান চলে আসে, আর ইউয়ান এখানে রাজদূতের মেশিনটি সরিয়ে রাজাকে বলে, শুধুমাত্র একটি মেশিন দেখে রাজকুমারীকে ইংরেজদের কাছে বিয়ে না দেয়াই ভালো, কারণ তাদের এবং আমাদের ভাষা সংস্কৃতি সবকিছু একদম আলাদা। তাই বিয়ের পরে নানা ধরনের সমস্যা দেখা দিতে পারে। এজন্য নিজের জাতির মধ্যে বিয়ে দেওয়াটাই ভালো। যারা ইংরেজ তারা ইংরেজদেরকে বিয়ে করবে, আর যারা রাশিয়ান তারা রাশিয়ানকে বিয়ে করবে। তবে রাজকুমারী নেন্সি যদি শুধুমাত্র এই মেশিনটির জন্যই বিয়ে করতে চায়, তাহলে আমি নিজে তার জন্য এমন একটি মেশিনের ব্যবস্থা করে নিয়ে আসব। এসব কথা শুনে রাজা জার অনেক খুশি হয়ে যায়, কারণ সে এমনিতেও ইংরেজদেরকে পছন্দ করে না। তাই সে এমন একটি কারণ খুঁজছিল যেটার মাধ্যমে সে তার মেয়েকে আটকাতে পারে এবং এই রাজদূতকেও এখান থেকে বিদায় করতে পারে। তো সে এখানে ইউয়ানকে বলে, ঠিক আছে, তোমার কথায় আমি রাজি হলাম। যদিও আমি জানি এমন মেশিন রাজদূত ছাড়া কেউই আনতে পারবে না, তারপরও আমি তোমাকে একটি সুযোগ দিচ্ছি। যদি তুমি কোনোভাবে এমন একটি মেশিন আনতে পারো, তাহলে তুমি যা চাইবে আমি তাই দেব। ইউয়ান তখন তাকে বলে, আসলে আমি তেমন ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলতে পারি না, তাই আমি আমার মনের ইচ্ছেটি আপনাকে সরাসরি জানিয়ে দিতে চাই। যদি আমি কোনোভাবে এমন একটি মেশিন আনতে পারি, তাহলে আপনি কি আপনার মেয়ে নেন্সিকে আমার সঙ্গে বিয়ে দেবেন? রাজা জার তখন বলে, আমি জানি তুমি পারবে না, তবে যদি সত্যিই আনতে পারো তাহলে তুমি যা চাও তাই হবে। কিন্তু রাজার এমন কথা শুনে রাজকুমারী তো একদম অবাক হয়ে যায়, কারণ সে তো এটা ভাবতেই পারছে না যে তার বাবা কিভাবে তাকে এমন একটি ছেলের সঙ্গে বিয়ে দিতে চাইছে। তাছাড়া সে এখন মন থেকে এই ইংরেজকে বিয়ে করতে চাইছিল, তাই এই বিষয়টি নেন্সি কোনোভাবেই মানতে চাইছিল না। তবে রাজা এখানে তার লোকদেরকে বলে যে ইউয়ানকে নতুন জামা এবং জুতো এনে দিতে, কারণ ইউয়ান যেহেতু অনেক গরিব ছিল, তাই তার পোশাক আশাক খুব একটা ভালো ছিল না। এমনকি সে কোনো জুতো তো পরেনি, বরং সে একজোড়া ছেঁড়া মোজা পরেছিল। তো ইউয়ান এবার সোজা ইয়ানার কাছে আসে, আর সে ইয়ানাকে বলে যে তার এখন এমন একটি যন্ত্রের প্রয়োজন যেটার ভেতরে অটোমেটিক মিউজিক বাজবে, আর সে চায় ইয়ানা তাকে এই যন্ত্রটি খুঁজতে সাহায্য করুক। কিন্তু ইয়ানা তাকে বলে, তুমি যেই যন্ত্রের কথা বলছো এরকম একটি যন্ত্র আছে, কিন্তু সেটা অনেক দূরের একটি গভীর জঙ্গলে অবস্থিত, আর সেটা রয়েছে অদ্ভুত একটি বিড়ালের কাছে, যার কাছ থেকে সেই যন্ত্রটি আনা অনেক কঠিন একটি ব্যাপার। আজ পর্যন্ত যতজন মানুষই এই কাজটি করতে গিয়েছে তারা কেউই সেখান থেকে আর জীবিত ফেরেনি। ইউয়ান জিজ্ঞাসা করে সেটা কেন, আর সেখানে কি ধরনের ঝুঁকি রয়েছে। ইয়ানা তখন তাকে বলে, আসলে সেই জঙ্গলের মধ্যে যন্ত্রটি আনতে যে মানুষই যায়, তাদের যাওয়ার পরেই বিড়ালটি সেখানে সেই যন্ত্রটি বাজিয়ে দেয়। আর সবচাইতে ভয়ানক ব্যাপার হচ্ছে, যন্ত্রটির মধ্যে যদি কোনো খুশির গান বাজে, তাহলে মানুষেরা সেখানে ততক্ষণ পর্যন্ত নাচতে থাকে।
যতক্ষণ না সে ক্লান্ত হয়ে সেখানে শুয়ে পড়ছে। আর মানুষ ক্লান্ত হওয়ার পরে সেই বিড়াল তাকে খেয়ে নেয়। তবে যদি সেই যন্ত্রের মধ্যে কোনো দুঃখের গান বাজে, তাহলে মানুষ তখন কাঁদতে কাঁদতে সেখানে ঘুমিয়ে পড়ে। আর ঘুমিয়ে পড়ার পরেও বিড়ালটি তাকে খেয়ে নেয়। আর মূলত এই কারণেই কোনো মানুষই সেখান থেকে ফিরে আসতে পারে না। এসব কথা শুনে ইওয়ান তখন বলে, তাহলে তো সেখানে গেলে জীবনের অনেক ঝুঁকি রয়েছে, কিন্তু তারপরও রাজকুমারীকে পাওয়ার জন্য আমি এই ঝুঁকি নিতে চাই। আর আমার বিশ্বাস যে তুমি আমার পাশে থাকলে অবশ্যই আমি এই কাজটি করতে পারবো। ইয়ানা তখন বলে, যেহেতু এখনো আমি তোমার শেষ ইচ্ছেটি পূরণ করতে পারিনি, তাই এখন তুমি যেটা চাইবে সেটাই হবে। এরপর ইয়ানা এবং ইওয়ান পুরোপুরিভাবে প্রস্তুত হয়ে তাদের যাত্রায় বেরিয়ে পড়ে। তারা একের পর এক অনেক ঝুঁকিপূর্ণ এবং দুর্গম কিছু রাস্তা পার হতে থাকে। ফলে দেখতে দেখতেই সন্ধে নেমে আসে। আর এক পর্যায়ে তারা পৌঁছে যায় সেই জঙ্গলটির সামনে, যেটার গভীরে সেই যন্ত্রটি রয়েছে। এবার জঙ্গলের সামনে এসে ইয়ানা ইওয়ানকে বলে, এখন এই জঙ্গলের ভেতরে তোমাকে একাই যেতে হবে। আমার পক্ষে যতটুকু সম্ভব তোমাকে সাহায্য করার চেষ্টা করেছি, কিন্তু আমি এর বেশি রাস্তা তোমার সঙ্গে যেতে পারবো না। ইওয়ান তখন তাকে বলে, কোনো সমস্যা নেই, আমি একাই এখান থেকে যেতে পারবো। এই বলে ইওয়ান ইয়ানার কাছ থেকে বিদায় নিয়ে জঙ্গলের ভেতরে চলে আসে। তবে কিছুটা ভেতরে আসার পর সে দেখতে পায় যে আশেপাশের খুবই ভয়ানক অবস্থা। চারিদিকে শুধুমাত্র মৃত মানুষের কঙ্কাল পড়ে আছে। এসব কিছু দেখে ইওয়ান কিছুটা ঘাবড়ে যায়। তবে ঠিক এমন সময় সে সেখানে সেই বিড়ালটির আওয়াজ শুনতে পায়। বিড়ালটি এখানে তাকে বলে, তোমার আশেপাশে যে সমস্ত কঙ্কাল পড়ে থাকতে দেখছো, এই সমস্ত কঙ্কালগুলো হচ্ছে সেই সমস্ত মানুষদের কঙ্কাল, যারা কিনা আমার এই বাদ্যযন্ত্রটি নিতে এসেছে। এখানে এসে আজ পর্যন্ত কেউই আমার কাছ থেকে জীবিত ফিরতে পারেনি। তো তুমিও কি আমার এই বাদ্যযন্ত্রটি নিতে এসেছো? ইওয়ান বলে, হ্যাঁ। তুমি কি কোনোভাবে আমাকে এই যন্ত্রটি দিতে পারবে? কারণ আমার এটার অনেক প্রয়োজন। বিড়ালটি তখন বলে, তোমাকে আমি এক শর্তে আমার এই যন্ত্রটি দিতে পারি। সেটা হলো, তোমার পছন্দ অনুযায়ী আমি একটি গান বাজাবো। আর যদি সেই গানটি তোমাকে আকৃষ্ট করতে না পারে, তাহলে এই যন্ত্রটি তুমি নিয়ে যেতে পারবে। ইওয়ান তখন তার শর্তে রাজি হয়। এরপর বিড়ালটি তাকে জিজ্ঞাসা করে যে সে কোন গান শুনতে চায়, সুখের গান নাকি দুঃখের গান। ইওয়ান বলে যে সে দুঃখের গান শুনতে চায়। এরপর বিড়ালটি এখানে খুবই ইমোশনাল একটি গান গাইতে শুরু করে। আর ইওয়ান অনেক মনোযোগ দিয়ে গানটি শুনছিল। তবে অনেক সময় যাবৎ গানটি বাজার পরও ইওয়ানের কিছুই হচ্ছিল না, বরং সেও এখানে বিড়ালটির সঙ্গে গানটির পরবর্তী লাইনগুলো বলছিল। বিড়ালটি এতে একদম অবাক হয়ে যায়। আর সে ইওয়ানকে বলে, আশ্চর্য ব্যাপার, তুমি আমার এই গানটি কিভাবে জানলে? তোমার উপর আমার গান কেনই বা কোনো প্রভাব ফেলছে না? ইওয়ান তখন তাকে বলে, আসলে আমার অনেক ছোটবেলায় আমার মা মারা গিয়েছে। তবে মা যখন বেঁচে ছিল তখন আমাকে সবসময় এই গানটি শোনাতো, তাই এই গানটি আমার অনেক পছন্দের। তবে আমি এটা জানি না যে আমার মা কিভাবে এই গানটি জানতো। আর যেহেতু এই গানটি আমি অনেকবার শুনে অভ্যস্ত হয়ে গিয়েছি, তাই হয়তো গানটি আমার উপর কোনো প্রভাব ফেলছে না। তো এবার শর্ত অনুযায়ী বিড়ালটি হেরে যায়। তবে বিড়ালটি তখন ইওয়ানকে বলে, তুমি যদি আমার কাছ থেকে আমার এই বাদ্যযন্ত্রটি নিয়ে যাও, তাহলে তো কোনো মানুষই এখানে আর আসবে না। ফলে আমি না খেতে পেয়ে মারা যাব, কারণ আমার কাছে খাওয়ার মতো কিছুই নেই। বিড়ালটির এমন কথা শুনে ইওয়ানের তার উপর অনেক মায়া হয়। তাই সে তখন তার থলি থেকে খাবার বের করে বিড়ালটিকে খেতে দেয়। আর খাবারগুলো পেয়ে বিড়ালটি অনেক খুশি হয়ে যায় এবং সে বুঝতে পারে যে ইওয়ান আসলে অনেক ভালো মনের একজন মানুষ। তাই সে ইওয়ানকে বলে, তুমি আমার এই যন্ত্রটি নিয়ে যেতে পারো, তবে তুমি কি আমাকে তোমার বন্ধু বানাবে? এই যন্ত্রটি নিয়ে যাওয়ার পর আমার কাছে খাওয়ার মতো কিছুই থাকবে না, তাই আমি চাই তুমি আমাকেও তোমার সঙ্গে নিয়ে যাও। আমি যতটুকু সম্ভব তোমার বিপদে আপদে তোমার পাশে থাকব। অন্যদিকে আমরা ইয়ানাকে দেখতে পাই। ইয়ানা একটি নদীর কিনারায় বসে ইওয়ানের জন্য অপেক্ষা করছিল। কিন্তু ঠিক এমন সময় সেখানে সেই গুপ্তচর ব্যাংকটি চলে আসে, যাকে কিনা সমুদ্রের নিচের রাজ্যের সেই রাজা পাঠিয়েছে, যাতে করে সে তার সঙ্গে করে ইয়ানাকে নিয়ে যেতে পারে। কারণ আসলে ইয়ানার সঙ্গেই তার বিয়ে হওয়ার কথা ছিল। তো ব্যাংকটি এখানে ইয়ানাকে বলে, তুমি এখানে বসে আছো আর মৎস্য রাজা তোমাকে প্রত্যেকটি জায়গাতে খুঁজে বেড়াচ্ছে, তাই তাড়াতাড়ি এখন আমার সঙ্গে চলো আর মৎস্য রাজাকে বিয়ে করো। কিন্তু এ কথা শুনে ইয়ানা একদম রেগে যায়। আর সে ব্যাংকটিকে বলে, তুমি মৎস্য রাজাকে গিয়ে পরিষ্কারভাবে জানিয়ে দাও যে আমি কোনোভাবেই তাকে বিয়ে করব না। এদিকে ততক্ষণে সেখানে ইওয়ান সেই বিড়াল এবং বাদ্যযন্ত্রটি নিয়ে চলে এসেছিল। আর সেই ইয়ানার সমস্ত কথা আড়ালে দাঁড়িয়ে শুনছিল। এবার ইয়ানা ইওয়ানকে দেখতে পেয়ে বলে, শেষ পর্যন্ত তাহলে তুমি যন্ত্রটি আনতে পেরেছ। ইওয়ান তখন বলে, শুধুমাত্র যন্ত্রই নয়, বরং যন্ত্রের মালিককেও আমি আমার সঙ্গে করে নিয়ে এসেছি। ও এখন আমার বন্ধু। এটা শুনে ইয়ানা অনেক খুশি হয়ে যায়। এরপর তারা দুজন মিলে রওনা হয় রাজপ্রাসাদের উদ্দেশ্যে।
তবে যাওয়ার পথে ইউয়ান ইয়ানাকে বলে, আমি তোমার সমস্ত কথা শুনে ফেলেছি। তুমি মৎস্য রাজাকে বিয়ে করতে চাও না, তাই তুমি তোমার রাজ্য থেকে পালিয়ে এসেছো। কিন্তু তাকে তুমি কেন বিয়ে করতে চাও না? ইয়ানা বলে, আমি আসলে তাকে ভালোই বাসি না, আর যাকে আমি ভালোবাসি না তাকে বিয়ে করব কিভাবে বলো? আমি তো সবসময় এমন একজন মানুষকে বিয়ে করতে চাই যাকে আমি মন থেকে ভালোবাসবো এবং সেও আমাকে মন থেকে ভালোবাসবে। এবার অন্যদিকে আমরা আবারও রাজা জারের রাজ্য দেখতে পাই, যেখানে আজকে রাজকুমারী নেন্সিকে বিয়ে করার জন্য ইতালির একজন রাজদূত এসেছে। কিন্তু আসলে সে ছিল ইংল্যান্ডেরই সেই রাজদূত যাকে রাজা একদমই পছন্দ করেনি। তাই সে রাজাকে নতুন করে ইমপ্রেস করার জন্য ছদ্মবেশে এসেছে। কিন্তু রাজকুমারী নেন্সি তাকে কিছুক্ষণের মধ্যেই চিনে ফেলে, যার ফলে সে অনেক খুশি হয়ে যায়। তবে ঠিক এমন সময় সেখানে ইউয়ান চলে আসে। সে তার সঙ্গে করে সেই বাদ্যযন্ত্র এবং বিড়ালটিকেও নিয়ে এসেছে। তো রাজদূতের রাজাকে ইমপ্রেস করার আগেই ইউয়ান সেই বিড়ালটিকে সেখানে খুশির গান গাইতে বলে, আর তার এই খুশির গানটি শুনে সবাই সেখানে নাচতে শুরু করে। এখানকার প্রত্যেকটি মানুষই পুরোপুরিভাবে নিজেদের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিল, কারণ এই গানটি ছিল এক ধরনের ম্যাজিক্যাল মিউজিক। তাই এখানকার কেউই নিজেদেরকে কোনোভাবেই নিয়ন্ত্রণ করতে পারছিল না। নাচতে নাচতে তাদের অবস্থা একদম খারাপ হয়ে যাচ্ছিল। এবার পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য ইউয়ান সেই বিড়ালটিকে গান থামাতে বলে। এরপর দেখা যায় রাজা ইউয়ানের উপর প্রচন্ড খুশি হয়ে যায়, আর সে ইউয়ানকে বলে, তুমি আমার মন জয় করে নিয়েছো। এত সুন্দর গান আমি আমার জীবনে কোনোদিনও শুনিনি, তাই আমি চাই আজ থেকে তুমি এবং তোমার বিড়ালটি আমাদের মহলেই থাকো। ইউয়ান তখন বলে, আমি তো নেন্সির দেওয়ার শর্ত পূরণ করে ফেলেছি, তাহলে এখন কি আমি নেন্সিকে বিয়ে করতে পারি? রাজা তখন বলে, অবশ্যই। কিন্তু নেন্সি মোটেও রাজি ছিল না। তাই সে ইউয়ানকে বিয়ে না করার জন্য চালাকি করে সে ইউয়ানকে বলে, আসলে আমিও তোমাকে বিয়ে করতে চাই, কিন্তু তোমাকে বিয়ে করার আগে আমি একটি বিষয় পরীক্ষা করে দেখতে চাই যে তুমি আসলে আমাকে কতটা ভালোবাসো, আর আমার জন্য তুমি কি কি করতে পারো। ইউয়ান তখন বলে, আমি তোমার জন্য সবকিছুই করতে পারবো, তোমার জন্য আর কি করতে হবে বলো? একথা শুনে নেন্সি কিছুক্ষণ চুপ থাকে। নেন্সি আসলে ইউয়ানকে এমন একটি কাজ দিতে চাইছিল যেটা ইউয়ান যেন কোনোভাবেই পূরণ করতে না পারে এবং সে দ্বিতীয়বার এখানে ফিরে না আসতে পারে। তো নেন্সি তখন ইউয়ানকে বলে, আমি আজকের রাতটি একটু চিন্তা করে দেখতে চাই, আর কাল তোমাকে জানাবো যে তোমাকে কি করতে হবে। এবার ইউয়ান সেখান থেকে ইয়ানার কাছে চলে আসে। ইউয়ানকে খুশি দেখতে পেয়ে ইয়ানা তাকে বলে, কি ব্যাপার, রাজকুমারীর সঙ্গে তোমার বিয়ে ঠিক হয়ে গিয়েছে? তোমাকে এত খুশি দেখাচ্ছে কেন? কিন্তু ইউয়ান তখন বলে, আরে না না, বিয়ে ঠিক হয়নি, তবে রাজকুমারী বলেছে যে সে আমাকে বিয়ে করবে, কিন্তু সেটার জন্য সে আমার একটি পরীক্ষা নিতে চায়। তবে আমি যে কোনো পরীক্ষার জন্যই প্রস্তুত। অন্যদিকে সেদিন মাঝরাতে দেখা যায় যে নেন্সি রাজপ্রাসাদের অনেক পুরাতন একটি রুমের মধ্যে আসে। সেখানে অনেক বছর পুরনো একটি সোফা ছিল, আর এই সোফাটির মাধ্যমে নেন্সি প্রায় সময়ই রিচুয়াল করে তার মৃত মায়ের আত্মাকে ডেকে নিয়ে আসে। তার মা আসলে তার মতোই একজন দুষ্ট প্রকৃতির মানুষ ছিল। তাই নেন্সি তার মায়ের কাছে জানতে চায় যে সে কিভাবে ইউয়ানকে শায়েস্তা করবে, যাতে করে ইউয়ান কোনোভাবেই তার জীবনে আর ফিরে না আসে। তো সে এখানে তার মায়ের সঙ্গে একটি পরিকল্পনা করে যে সে রাজদূত রাজাকে ইমপ্রেস করার জন্য আজকেও তাকে এক ধরনের মেশিন দেখায়, যেটার মধ্যে সবজি দিলে সেটা অটোমেটিক কেটে যায় এবং যে কোনো ফল দিলে জুস আকারে বেরিয়ে আসে। তবে আজকেও রাজদূত মেশিনের মধ্যে তার একজন লোককে বসিয়ে রেখেছিল। এখন এই মেশিনটি দেখতে পেয়ে নেন্সি একদম ইমপ্রেস হয়ে যায়, আর সে তার বাবাকে বলে, আমি একটি শর্তে তোমার কথা মতো ইউয়ানকে বিয়ে করব। আমি চাই ইউয়ান আমার জন্য এমনই কিছু একটা জিনিস নিয়ে আসুক যেটার মাধ্যমে অটোমেটিকভাবে যে কোনো ধরনের খাবার তৈরি হয়ে যাবে, আর যদি সে এমন কিছু না আনতে পারে তাহলে আমি রাজদূতকেই বিয়ে করব। রাজা তখন তাকে বলে, এমন এক ধরনের মাদুর সম্পর্কে আমি শুনেছিলাম যেটার মাধ্যমে নাকি অটোমেটিকভাবে যে কোনো খাবারই তৈরি হয়ে যায়, কিন্তু বাস্তবে আমি ওই ধরনের কোনো মাদুর দেখিনি, আর জানি না সেটা সত্যি আছে কিনা। তবে ইউয়ান নেন্সির এই শর্তটিও মেনে নেয়, আর সে আবারও ইয়ানাকে নিয়ে চলে যায় সেই মাদুরের সন্ধানে। তবে যাওয়ার পথে ইয়ানা ইউয়ানকে জানায় যে সেই মাদুরটির ব্যাপারে সে জানে। আসলে সেই মাদুরটি রন এবং জন নামক দুজন ভাইয়ের কাছে রয়েছে। বহু বছর আগে তারা সেই মাদুরটি একটি জঙ্গলের মধ্যে খুঁজে পেয়েছিল, আর তারপর তারা দুই ভাই মিলে গহীন জঙ্গলে থাকতে শুরু করে, কারণ সেখানে তারা কোনো পরিশ্রম ছাড়াই সেই মাদুরটির মাধ্যমে যখন যা ইচ্ছে তাই খেতে পারত, আর তারা সারাদিনই শুধুমাত্র খেতেই থাকত, যার ফলে এক পর্যায়ে তাদের শরীর এতটাই মোটা হয়ে যায় যে এখন তারা ঠিকমতো চলাফেরাও করতে পারে না। এদিকে আবার পথ চলতে চলতে তারা দুজনই অনেক ক্লান্ত হয়ে পড়েছিল। তাই একটু বিশ্রাম নেওয়ার জন্য তারা একটি বৃদ্ধ দম্পতির বাড়িতে যায়, আর সেখানে গিয়ে তারা দেখতে পায়
যে বৃদ্ধ দম্পতির সংসারে অর্থের অভাব থাকলেও তাদের দুজনের মধ্যে ভালোবাসার কোনো কমতি ছিল না। তারা আবার এখানে সুই সুতার মাধ্যমে কিছু একটা সেলাই করছিল। তো বিশ্রাম নিয়ে সেখান থেকে বেরিয়ে আসার পর ইয়ানা ইউয়ানকে বলে, তুমি সেখানে যে সুই এবং সুতোটি দেখতে পেয়েছ, ভালোবাসাও ঠিক সেই সুই এবং সুতোর মতোই। দুজন মানুষ একে অপরকে ভালোবাসলে তাদের দুজনের সম্পর্কটিও সুই সুতোর মতোই হওয়া উচিত, কারণ সুই এবং সুতো একে অপরকে ছাড়া অসম্পূর্ণ। এবার গল্প করতে করতে তারা খুব সুন্দর একটি ক্ষেতের মধ্যে চলে আসে, যেটা দেখতে অনেক বেশি মনোমুগ্ধকর ছিল। এবার তারা একটি পাহাড়ি এলাকার সামনে চলে এসেছিল, যেখানে জন এবং রন নামক সেই দুই ভাই থাকে। তারা এখানে তাদের সেই জাদুর মাদুরটির সাহায্যে মাদুরটির কাছে 56 রকমের খাবার খেতে চায়। ফলে সঙ্গে সঙ্গেই মাদুরটির উপর সমস্ত খাবার প্রস্তুত হয়ে যায়, যেখানে শাকসবজি, ফলমূল, পোলাও কোরমা থেকে শুরু করে সবকিছুই ছিল। তবে ঠিক এমন সময় সেই দুই ভাইয়ের কাছে ইউয়ান আসে, আর ইউয়ান তাদের কাছে অনেক অনুরোধ করে সেই মাদুরটি চায়। কিন্তু তারা দুই ভাই এতে অনেক রেগে যায়, আর তারা ইউয়ানকে একটি নারকেল দিয়ে আঘাত করে অজ্ঞান করে দেয়। ফলে তাড়াতাড়ি করে সেখানে ইয়ানা চলে আসে। এরপর ইয়ানা এখানে সেই দুই ভাইকে বলে, এখানে যেই পানিটি আছে সেই পানিতে তোমরা দুই ভাই একবার তাকাও। এরপর তারা দুই ভাই যখন সেই পানির মধ্যে তাকায়, তখন তারা নিজেদের চেহারা দেখে একদম চমকে যায়। তারা তো বিশ্বাসই করতে পারছিল না যে তারা এখন দেখতে এমন দানবের মতো হয়ে গিয়েছে। ইয়ানা তখন তাদেরকে বলে, আর কিছুদিন এভাবে খেতে থাকলে তোমরা দুজনই ব্লাস্ট হয়ে মারা যাবে। তার উপর আবার এমন শরীর নিয়ে তোমরা কি কোনো মেয়েকে বিয়ে করতে পারবে? একথা শুনে তারা দুই ভাই অনেক দুশ্চিন্তায় পড়ে যায়। আর তারা ইয়ানাকে বলে, আমরা তো এমন ছিলাম না, এখন আগের মতো হওয়ার জন্য আমরা কি করতে পারি? ইয়ানা তখন তাদেরকে বলে, তোমাদের এই অবস্থায় মাদুরটির জন্যই হয়েছে, কারণ এটার জন্যই তোমরা অলস হয়ে গিয়েছ। ফলে বসে বসে খেতে খেতেই তোমাদের এই অবস্থা হয়েছে। তাই সর্বপ্রথম তোমাদেরকে এই মাদুরটি ফেলে দিতে হবে। তারা দুই ভাই তখন ইয়ানাকে বলে, তুমি তাহলে এই মাদুরটি নিয়ে যাও। যে মাদুর আমাদের মৃত্যু ডেকে আনছে সেই মাদুর আমাদের লাগবে না। আর কিছুক্ষণ পরে ইউয়ানের জ্ঞান ফিরে আসলে ইয়ানা ইউয়ানকে নিয়ে আবারও রওনা হয় রাজপ্রাসাদের উদ্দেশ্যে। এরপর দেখতে দেখতে তারা খুব সুন্দর একটি ফুল বাগানের মধ্যে চলে আসে। ইউয়ান তখন এখান থেকে অনেকগুলো ফুল তুলে নেয়, যেগুলো দিয়ে সে রাজকুমারীকে প্রপোজ করবে। কিন্তু ইয়ানা এখানে তাকে বলে, তুমি এখনো একটি বিষয় বুঝতে পারোনি, যে রাজকুমারী নিন্সি তোমাকে ভালোই বাসে না, এমনকি সে তোমাকে বিয়েও করতে চায় না। তাই তোমার হাত থেকে বাঁচার জন্য সে তোমাকে বারবার এমন কঠিন কাজ দিচ্ছে, যাতে করে দ্বিতীয়বার তুমি তার কাছে ফিরতেই না পারো। কিন্তু ইউয়ান তাকে বলে, এমন কিছুই নয়, হয়তো সে আমার ভালোবাসার পরীক্ষা নিতে চাইছে। এবার ইউয়ান ইয়ানার হাত ধরে, আর সে ইয়ানাকে বলতে থাকে যে সে কিভাবে রাজকুমারীকে প্রপোজ করবে। ইউয়ান খুবই সুন্দরভাবে এখানে ভালোবাসার কথা বলছিল। তার কথার এমন সৌন্দর্য এবং তার সরলতা দেখে ইয়ানার মনে তার জন্য অদ্ভুত এক ধরনের মায়া কাজ করছিল। ইয়ানা এখানে প্রথমবারের মতো অনুভব করতে পারে যে সে আসলে ইউয়ানকে ভালোবেসে ফেলেছে। কিন্তু সে ইউয়ানকে এ ব্যাপারে কিছুই বলে না। অন্যদিকে আমরা নিন্সি এবং সেই রাজদূতকে দেখতে পাই। তারা দুজন একসঙ্গে অনেক আনন্দ করছিল, কারণ তারা ভাবছিল যে ইউয়ান হয়তো আর ফিরতে পারবে না। কিন্তু ঠিক এমন সময় রাজ্যে ইউয়ান ফিরে এসে রাজ্যের সমস্ত মানুষদেরকে বিভিন্ন রকমের খাবার দিতে থাকে। ফলে রাজ্যের সবাই একসঙ্গে উৎসব পালন করছিল। এবার রাজা এই সমস্ত কিছু নিন্সিকে দেখিয়ে বলে, এই দেখো, রাজ্যের মানুষেরা ইউয়ানকে কতটা পছন্দ করে। তাই ইউয়ানকে এখন তুমি নিশ্চিন্তে বিয়ে করতে পারো। তোমার জন্য কত কিছু করেছে। কিন্তু নিন্সি এটা কোনোভাবেই চাইছিল না। তাই সে আবারও সেই পুরনো রুমটিতে গিয়ে তার মায়ের আত্মাকে ডাকে, আর তার কাছে জানতে চায় যে এখন সে কি করবে। তার মা তখন তাকে আরো একটি পরামর্শ দেয়। এবার নিন্সি তার বাবাকে এসে বলে যে সে যত তাড়াতাড়ি সম্ভব ইউয়ানকে বিয়ে করতে চায়। সকলের মতো সেও ইউয়ানকে অনেক ভালোবেসে ফেলেছে, কিন্তু তার মায়ের কথা তার অনেক মনে পড়ছে। তাই সে চায় তার বিয়ের আগে তার মায়ের আশীর্বাদ পেতে। আর এটার জন্য ইউয়ানকে এখন একটি অন্ধকার দুনিয়াতে যেতে হবে, যেখানে মৃত মানুষের আত্মারা থাকে। কিন্তু সেখানে কোনো জীবিত মানুষের যাওয়াটা ছিল অসম্ভব একটি ব্যাপার। তাছাড়া একবার সেই দুনিয়ায় প্রবেশ করলে কোনো মানুষই আর আসল পৃথিবীতে ফিরে আসতে পারে না। তবে রাজা এখানে খুব ভালোভাবেই বুঝতে পারে যে তার মেয়ে নিন্সি ইউয়ানকে বিয়ে না করার জন্যই এমনটা করছে। সে বারবার ইউয়ানকে বিপদের দিকে ঠেলে দিচ্ছে। কিন্তু ইউয়ান এখানে আবারও তার কথায় রাজি হয়ে যায়। সে তার জন্য এই কঠিন কাজটিও করতে চায়। এরপর ইউয়ান সোজা চলে আসে ইয়ানার কাছে, আর সে ইয়ানাকে এই সমস্ত কথা জানায়। ইয়ানা তখন বলে, তোমার সেই জায়গাতে যাওয়া মানে মৃত্যুকে ডেকে নিয়ে আসা, কারণ সেটা হচ্ছে একটি পৃথিবীর বাহিরের দুনিয়া। তবে ইউয়ান তখন বলে, তোমাকে এবার আমার সঙ্গে যেতে হবে না, আমি আর তোমাকে বিপদে ফেলতে চাই না।
তুমি শুধু আমাকে বলে দাও যে সেখানে কিভাবে পৌঁছতে হবে। ইয়ানা তখন বলে, সেখানে পৌঁছতে হলে তোমাকে একটি কালো নদী পার করতে হবে, যেটা অনেক অন্ধকার এবং কালো ধোঁয়া দিয়ে ঘেরা, আর সেখানকার পদে পদে রয়েছে ভয়ানক বিপদ। তবে সেই নদীটি পার হওয়ার পরই তার সামনে একটি দরজা রয়েছে, আর সেই দরজার পেছনেই রয়েছে অন্ধকার দুনিয়া। তো ইওয়ান তখন ইয়ানাকে নিয়ে প্রথমেই তার বাবার সঙ্গে দেখা করতে চলে যায়, কারণ যদি সে সেই অন্ধকার দুনিয়া থেকে আর কোনোদিন ফিরে না আসতে পারে। তো এখানে ইওয়ানের বাবা যখন ইয়ানার আওয়াজ শোনে, তখন সে ইয়ানাকে বলে, তুমি কি আমার ছেলে ইওয়ানকে কোথাও দেখেছ? প্রায় কয়েকদিন হয়ে গেল আমার ছেলে বাড়িতে ফিরছে না। আমি কিছু দেখতেও না পাওয়ার কারণে তাকে খুঁজতেও যেতে পারছি না। আসলে আমার না অনেক দিনের ইচ্ছে যে আমি আমার সন্তানকে নিজের দুচোখ ভরে দেখব। এই পৃথিবীতে আমার ছেলেটা ছাড়া আমার আর কেউ নেই, কিন্তু আমি এটাই বুঝতে পারছি না যে আমার ছেলে আমাকে রেখে কোথায় চলে গিয়েছে। ইওয়ান তার বাবার এই সমস্ত কথা শুনে নিজের ভুল বুঝতে পারে যে কোনোভাবেই তার এভাবে তার বাবাকে ছেড়ে যাওয়াটা ঠিক হয়নি। তাই সে দ্রুত তার বাবার কাছে ছুটে আসে এবং তাকে জানায় যে সে অনেক বড় একটি কাজে যাচ্ছে। তাই তার বাবা যেন তার জন্য দোয়া করে, যাতে করে সে খুব শীঘ্রই তার কাছে ফিরে আসতে পারে। ইওয়ান এবার তার বাবার কাছ থেকে দোয়া নিয়ে ইয়ানার সঙ্গে বেরিয়ে পড়ে। তবে সে যাওয়ার পথে ইয়ানাকে বলে, আমার বাবা আমার জন্য অনেক কষ্ট করেছে। সে অন্ধ হওয়ার পরও অনেক কষ্ট করে কামারের কাজ করেছে। আমি তো আমার দুটো ইচ্ছে এমনিই বরবাদ করে দিয়েছি। তবে এখন আমি আর এমনটা করব না। এখন তোমাকে আমার তৃতীয় ইচ্ছেটি জানানোর সময় হয়েছে। আমি চাই আমার বাবা যেন তার দৃষ্টিশক্তি ফিরে পায়। এটাই আমার শেষ ইচ্ছে। একথা বলার সঙ্গে সঙ্গেই দেখা যায় যে সত্যি সত্যি ইওয়ানের বাবার দৃষ্টিশক্তি ফিরে এসেছে। সে সবকিছু একদম পরিষ্কারভাবে দেখতে পাচ্ছে। অন্যদিকে ইয়ানা ইওয়ানকে সেই কালো নদীর কাছে নিয়ে এসেছে, যেখানে আবার একটি নৌকাও ছিল। তবে এখানে এসে ইওয়ান ইয়ানাকে বলে, তুমি আমার জন্য অনেক করেছ ইয়ানা, এমনকি তুমি আমার 3টি ইচ্ছেই পূরণ করে দিয়েছ, তাই এখন তুমি মুক্ত। এই বলে ইওয়ান ইয়ানাকে তার সেই চকমকে স্কার্ফটি ফিরিয়ে দেয় আর তাকে সেখান থেকে চলে যেতে বলে, কারণ বাকি পথটা সে একাই পার হতে চায়। কিন্তু ইয়ানা তখন সঙ্গে সঙ্গে নৌকাতে বসে বলে, তুমি হয়তো একটি বিষয় এখনো বুঝতে পারোনি ইওয়ান, সেটা হলো তোমার এবং আমার সম্পর্ক এখন আর উইশের মধ্যে নেই। আমাদের দুজনের সম্পর্ক এখন সেই সুই এবং সুতোর মতো, যেটা একে অপরকে ছাড়া কোনো কাজেরই না। তাই আমাকে ছাড়া তুমি তোমার সেই কঠিন সফর পাড়ি দিতে পারবে না। এজন্য ততক্ষণ পর্যন্ত আমি তোমাকে ছেড়ে কোথাও যাচ্ছি না, যতক্ষণ না তুমি তোমার কাজে সফল হয়ে যাচ্ছ। ইয়ানার কথা শুনে ইওয়ান অনেক খুশি হয়। এরপর তারা দুজন মিলে সেই নদীটি পার হতে থাকে। এক পর্যায়ে তারা অনেক অন্ধকার একটি জায়গাতে চলে আসে, যেখানকার চারিপাশে অনেক ভয়ানক ভয়ানক মূর্তি ছিল। তবে তারা দুজন মিলে এই সমস্ত কিছু পার করে একটি ঘাটে চলে আসে, আর সেখানকার একটি দরজা দিয়ে তারা ঢুকে যায় অন্ধকার দুনিয়াতে। তবে এমন সময় সেখানে ক্রিস্টাল নামক একজন ব্যক্তি চলে আসে, আর সে এখানে ইওয়ানকে দেখে বলে যে জীবিত ব্যক্তি আমাদের এই অন্ধকার দুনিয়াতে কিভাবে আসলো। আসলে ক্রিস্টাল ছিল এখানকার সংরক্ষক। এবার ইয়ানা এখানে তাকে বলে, ওর নাম ইওয়ান, ও আমার সঙ্গে এসেছে বাবা। এটা শুনে ইওয়ান একদম চমকে যায়, আর সে জানতে পারে যে ক্রিস্টাল হচ্ছে ইয়ানার বাবা, আর ইয়ানাকে সেই মাছের রূপে পৃথিবীতে পাঠিয়েছিল, যাতে করে ইয়ানা পৃথিবীর বিভিন্ন জায়গাতে ঘুরে ঘুরে তার জীবনে নানা বিষয়ে অভিজ্ঞতা অর্জন করতে পারে। তো এবার ইয়ানা এখানে তার বাবাকে জানায় যে সে এখানে রুসের রানীর সন্ধানে এসেছে, যে কিনা বহু বছর আগে মারা গিয়েছিল। তার বাবা তখন তাকে জানায় যে সে পৃথিবীতে অনেক স্বার্থপর এবং খারাপ একজন মানুষ ছিল। সে রাজার সমস্ত সম্পত্তি নিজের করে পেতে চেয়েছিল, এমনকি সে প্রজাদের উপরও অনেক অত্যাচার করত। তাই তার আত্মাকে এখানে আসার পর কঠিন শাস্তি দেওয়া হয়েছে। তাকে অনন্তকালের জন্য না খেয়ে থাকার শাস্তি দেওয়া হয়েছে। এবার ক্রিস্টাল সেখানে রানীর আত্মাকে হাজির করে। এরপর ইওয়ান তার কাছে তার মেয়েকে বিয়ে করার জন্য অনুমতি চায়, কিন্তু রানী এতটাই অহংকারী ছিল যে সে ইওয়ানকে অনুমতি দেয় না। ইয়ানা তখন তার বাবাকেই কিছু একটা করতে বলে। ইয়ানার বাবা তখন সেখানে অনেক সুস্বাদু কিছু খাবার নিয়ে আসে, আর সে রানীকে বলে, তুমি অনন্তকাল ধরে না খেয়ে আছো, তাই নিশ্চয়ই তোমার খাবারের প্রয়োজন। যদি তুমি ইওয়ানের কথায় রাজি হয়ে যাও, তাহলে তোমাকে এই সুস্বাদু খাবারগুলো দেয়া হবে। এখন খাবারের লোভে পড়ে রানী রাজি হয়ে যায়। অন্যদিকে আমরা রাজপ্রাসাদের একটি দৃশ্য দেখতে পাই, যেখানে মহলে সবাই মিলে খাবার খাচ্ছিল। তবে এমন সময় সেখানকার একটি ট্রের মধ্যে সেই দুষ্টু রানীর আত্মা দেখা দেয়, আর সে সবাইকে জানায় যে সেই বিয়েতে রাজি এবং সে তার মেয়ে নেন্সিকে ইওয়ানের হাতে তুলে দিতে চায়। একথা শুনে নেন্সি তো বিশ্বাসই করতে পারছিল না যে ইওয়ান এত কঠিন কাজটিকেও সম্পূর্ণ করে ফেলেছে। অন্যদিকে ইয়ানা তার বাবাকে ধন্যবাদ জানিয়ে তার কাছ থেকে বিদায় নেয়। এরপর সে ইওয়ানকে সঙ্গে নিয়ে সেই নৌকাতে চড়ে
সেই কালো নদীটি পার হতে থাকে। আর মাঝ নদীতে এসে সে ইউয়ানকে বলে, তোমার সমস্ত কাজগুলো এখন সম্পন্ন হয়ে গিয়েছে। তাছাড়া এখান থেকে ফিরেই তুমি নেন্সিকে বিয়ে করবে। তবে তোমাকে একটি কথা জানাতে চাই, আমি তোমার কাছ থেকে চলে যাওয়ার পর আমার কোনো স্মৃতিই তোমার মনে থাকবে না। তাই আমাকে তোমার আর কখনো মনেও পড়বে না। তুমি আমাকে চিরদিনের মতো ভুলে যাবে, কিন্তু আমি তোমাকে সব সময় মনে রাখবো ইউয়ান। তবে ইউয়ান তখন তাকে বলে, তুমি আমার জন্য যা কিছু করেছ সেগুলো আমি কোনোদিনও ভুলবো না, আর তোমাকেও আমার সারা জীবন মনে থাকবে। অন্যদিকে নিন্সি সেই পুরনো রুমটিতে আসে, আর সে প্রচণ্ড রেগে গিয়ে তার মায়ের সেই সোফাটিকে ভাঙতে শুরু করে। কিন্তু এমন সময় তার মায়ের আত্মা সেখানে এসে তাকে বলে, আমি জানি যে তুমি আমার উপর অনেক রেগে আছো, কিন্তু আমি বহু বছর ধরে না খেয়েছিলাম, তাই খাবার দেখে আমি আমার লোভ সামলাতে পারিনি। তবে আমার কাছে তোমার এই বিয়ে বন্ধ করার আরও একটি উপায় আছে। আমি আসলে ইউয়ানের ব্যাপারে একটি কথা জানি, সেটা হলো ইউয়ান এতদিন যেই কঠিন কাজগুলো সম্পন্ন করেছে সেই সমস্ত কাজগুলো সে একটি জাদুর মাছের সাহায্যে করেছে। আর তুমি তো খুব ভালো করেই জানো যে আমাদের রাজ্যে জাদু ব্যবহার করা নিষেধ, তাই তুমি খুব ভালোভাবেই বুঝতে পারছো যে তোমাকে এখন কি করতে হবে। এবার অন্যদিকে দেখা যায় যে সেই কালো নদী পার হতে হতে একদম সকাল হয়ে গিয়েছে। তবে ইউয়ান অনেক ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছিল, কিন্তু কিছুক্ষণ পর যখন তার জ্ঞান ফিরে আসে তখন সে আর ইয়ানাকে দেখে চিনতে পারছিল না। তাই সে ইয়ানার কাছে তার পরিচয় জানতে চায়। ইয়ানা তখন তাকে জানায় যে সে একজন মাঝি, তাই সে তাকে নদী পার করতে সাহায্য করেছে। ইউয়ান তখন ইয়ানাকে ধন্যবাদ দিয়ে রাজপ্রাসাদের দিকে ফিরতে থাকে, কিন্তু যার পথে তার বারবার মনে হচ্ছিল যে সে হয়তো কাউকে ভুলে গিয়েছে। এরপর ইউয়ান সঙ্গে সঙ্গে নিন্সির কাছে চলে আসে, আর সে নিন্সিকে বলে, যদিও আমি তোমার দেওয়া সমস্ত কাজই সম্পন্ন করতে পেরেছি, কিন্তু আমার কাছে কেন যেন মনে হচ্ছে আমি আর তোমাকে ভালোবাসি না। আমি হয়তো অন্য কাউকে ভালোবাসি, তবে সে কে হতে পারে সেটা আমি নিজেও জানি না। নিন্সি তখন ইউয়ানকে বলে, তুমি আমাকে একটি সত্যি কথা বলো তো, তুমি আমার জন্য যেই কঠিন কঠিন কাজগুলো সম্পন্ন করেছো সেই কাজগুলো কি তুমি একাই সম্পন্ন করেছো? ইউয়ান তখন বলে, না না, আমার কাছে মনে হচ্ছে বারবার কেউ একজন জাদুর মাধ্যমে আমাকে সাহায্য করেছে। আর জাদুর কথা বলতেই নিন্সি তার প্রজাদেরকে বলে ইউয়ানকে শাস্তি দেওয়ার জন্য, কারণ জাদুর ব্যবহার তাদের রাজ্যে পুরোপুরিভাবে নিষিদ্ধ। তাই ইউয়ানকে সেখানে মৃত্যুদণ্ড দেয়া হয়। যদিও রাজা জারিটা কিছুতেই চাইছিল না, কিন্তু সে চাইলেও রাজ্যের নিয়মের বাইরে যেতে পারছিল না। এরপর ইউয়ানের চোখে কাপড় বেঁধে ইউয়ানকে প্রজারা মেরেই ফেলতে যাচ্ছিল, কিন্তু এমন সময় সেখানে ইয়ানা চলে আসে, আর সে নিন্সিকে বলে যে নিন্সি তাকে যা বলবে সে তাই করবে, কিন্তু তার বিনিময়ে সে যেন ইউয়ানকে ছেড়ে দেয়। নিন্সি তখন ইয়ানাকে জানায় যে সে তার কাছে 3টি ইচ্ছে চায়। প্রথমটি হচ্ছে সেই রাজ্যের রানী হতে চায়, আর ইয়ানা যখন তার এই ইচ্ছেটি পূরণ করে দেয় তখন নিন্সির মাঝে অনেক বেশি অহংকার চলে আসে, তাই সে তার বাবাকেও একটি জায়গাতে বন্দি করে ফেলে। এরপর সে ইয়ানাকে তার দ্বিতীয় ইচ্ছেটি জানায় যে সে চায় ইংল্যান্ডের রাজা তার জন্য বিয়ের প্রস্তাব নিয়ে আসুক। এবার দেখতে দেখতে সেখানে ইংল্যান্ডের সেনাপতি চলে আসে, আর সে সেখানকার রাজার জন্য তাকে বিয়ের প্রস্তাব দেয়। এটা দেখে ইংল্যান্ডের সেই রাজদূত নিন্সিকে বলে, তুমি না আমাকে বিয়ে করতে চেয়েছিলে? নিন্সি তখন তাকে বলে, যদি আমি রাজাকেই বিয়ে করতে পারি তাহলে আমি রাজদূতকে কেন বিয়ে করব? এরপর নিন্সি রাজদূতকেও বন্দি বানিয়ে ফেলে। অন্যদিকে ইউয়ানকে ছেড়ে দেয়া হয়েছিল, তবে ইউয়ান কেন যেন বারবার সেই সমস্ত জায়গাগুলোতে যাচ্ছিল যেখানে সে ইয়ানার সঙ্গে গিয়েছিল। তবে শত চেষ্টা করেও ইয়ানার ব্যাপারে তার কোনো কিছুই মনে পড়ছিল না। এরপর রাতের বেলা ইউয়ান যখন তার বাবার সঙ্গে দেখা করতে যায় তখন দেখা যায় যে সেখানে জন এবং রন এসেছে, আর তাদের শরীর এখন একদম স্বাভাবিক হয়ে গিয়েছে। এবার ইউয়ানের বাবা এখানে ইউয়ানকে বলে, তুমি তোমার সঙ্গে ইয়ানাকে কেন আনলে না? গতবার তো তুমি ইয়ানাকে সঙ্গে করে নিয়ে এসেছিলে। এমন সময় আবার ইউয়ানের রনের হাতে থাকা একটি সুই সুতার দিকে চোখ যায়, আর এটা দেখে তার ইয়ানার সমস্ত কথা মনে পড়তে থাকে। কিছুক্ষণের মধ্যে ইয়ানার সমস্ত স্মৃতি তার মনে পড়ে যায়, এমনকি ইয়ানা তাকে সুই সুতার ব্যাপারে যে কথাটি বলেছিল সেটাও তার মুহূর্তের মধ্যেই মনে পড়ে। তাই সে সঙ্গে সঙ্গেই চলে যায় তার ভালোবাসাকে ফিরিয়ে আনতে। তবে তার পিছু পিছু তার বাবা, রন এবং জনও যায়। তারা তাদের সঙ্গে করে অনেক মজবুত একটি গাড়ি নিয়ে এসেছিল, তাই সঙ্গে সঙ্গেই তারা তাদের সেই গাড়িটি নিয়ে সোজা মহলের দরজা ভেঙে ভেতরে চলে যায়। এদিকে ইউয়ান ইয়ানাকে দেখতে পেয়ে বলে, তুমি আমাকে ক্ষমা করে দাও ইয়ানা, আমার সবকিছু মনে পড়ে গিয়েছে। প্রথমে আমি তোমার ভালোবাসা বুঝিনি, কিন্তু এখন আমি সব বুঝতে পেরেছি। আমিও তোমাকে অনেক ভালোবাসি, তাই আমি তোমাকে ফিরিয়ে নিয়ে যেতে এসেছি। এরপর ইউয়ান নিন্সিকে গিয়ে বলে, তুমি ইয়ানাকে ছেড়ে দাও, তা না হলে আমি তোমাকে ছাড়ব না। কিন্তু নিন্সি অনেক লোভী ছিল,
তাই সে ইয়ানার কাছে তার তৃতীয় ইচ্ছেটি বলে। সে বলে যে সে তার মতো একটি জাদুর মাছ হতে চায়। ইয়ানাও তখন সঙ্গে সঙ্গে তাকে একটি মাছে পরিণত করে দেয়। কিন্তু নেন্সি যখন এখানে তার জাদু প্রয়োগ করে ইওয়ানকে মারতে চাইছিল, তখন সে কোনোভাবেই কোনো জাদুর ব্যবহার করতে পারছিল না। এমনকি সে মাছ থেকে মানুষও হতে পারছিল না। ইয়ানা তখন নেন্সিকে বলে যে জাদুর প্রয়োগ শুধুমাত্র তারাই করতে পারবে, যাদের ভেতরে জন্ম থেকে এই পাওয়ারটি রয়েছে। কোনো সাধারণ মানুষ এমনটা করতে পারবে না। এবার এমন সময় দেখা যায় যে সেখানকার একটি কুয়োর মধ্য থেকে অনবরত পানি বের হতে থাকে, আর কিছুক্ষণের মধ্যেই সেখান থেকে বেরিয়ে আসে সেই মৎস্য রাজা। সে আসলে ইয়ানাকে খুঁজতে এসেছে। তবে সে যখন এখানে নেন্সিকে দেখতে পায়, তখন সে ভাবছিল যে এটাই হয়তো সেই জাদুর মাছ যাকে সে বিয়ে করতে চায়। তাই সে এখান থেকে নেন্সিকে নিয়ে চলে যায়, আর সে জোর করে তাকে বিয়ে করে তার রানী বানিয়ে ফেলে। অন্যদিকে নেন্সির হাত থেকে মুক্তি পেয়ে রাজ্যের সবাই অনেক খুশি হয়ে যায়, আর তারা সবাই মিলে সেখানে উৎসব পালন করতে থাকে। এমনকি রাজা জারকে মুক্ত করে আবারও রাজা বানিয়ে দেয়া হয়। এদিকে ইয়ানা এবং ইওয়ান একে অপরের কাছে নিজেদের ভালোবাসার কথা প্রকাশ করে রাজ্যের সকলের কাছ থেকে বিদায় নিয়ে চলে যায় নতুন এক জীবনের সন্ধানে। আর এখানেই এই সুন্দর গল্পটি শেষ হয়ে যায়।